নকুলের সব স্মৃতি ফিরে আসতেই ঈশানী আর পিনাক্ষীর কাছে সব সত্যি বলে দিল নকুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মৌলি বাণীর কাছে আসার এসেই বলে, বাণী তুমি যেন কি বলেছিলে, যদি তুমি যা বলেছো সবটা মিথ্যে প্রমাণ হয় তাহলে তোমার গালটা পেতে দেবে, আমি চড় মারবো। কই, এবার তোমার কথা রাখো, এবার গালটা এগিয়ে দাও। তখন তো পিনাক্ষী আর ঈশানী মৌলির এই কথা শুনে অবাক হয়। তখন মৌলি বলে, এবার তুমি তোমার কথাটা রাখো, তুমি তো হেরে গেছো বাণী। এই বলেই বাণীকে চড় মারবে, ঠিক তখনই মৌলির হাত ধরে ফেলে অনিরুদ্ধ আর বলে, মৌলি তুমি বাণীর গায়ে হাত তোলার একদম চেষ্টা করবে না, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তারপরেই দেখা যাবে মৌলিকে সরিয়ে দেয় অনিরুদ্ধ। তখন অনিরুদ্ধ বাণীকে বলে, বাণী আর কেউ তোমাকে বিশ্বাস করুক বা না করুক, আমি তোমাকে বিশ্বাস করি। তাই আমি জানি একদিন সব সত্যিটা সবার সামনে ঠিক আসবে। সেদিন না এই বাড়ির সবাই তোমার তোমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আমি তোমাকে বলছি, চলো এখান থেকে। এই বলেই সেখান থেকে বাণীকে হাত ধরে টেনে নিয়ে চলে যায় অনিরুদ্ধ। ওইদিকে সাথী আর পিনাক্ষী কিছুই বুঝতে পারে না কি হচ্ছে। তারপরে মৌলি মনে মনে বলে, এবার আসল নাটক শুরু হবে। এই বলেই কান্নার নাটক করতে থাকে মৌলি। তখন ঈশানী, তারপরে নয়নতারা সবাই মিলে মৌলিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখন মৌলি বলে, প্লিজ মম, আমাকে একটু একা থাকতে দাও না। তখন পিনাক্ষী ঈশানী আর নয়নতারাকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে মৌলি সঙ্গে সঙ্গে ভিকিকে ফোন করে। ওইদিকে ভিকি বলে, হ্যাঁ ডার্লিং বলো, ওইদিকে কি করলে? তোমার বাবা মা আর দাদুকে রাজি করাতে পেরেছো? বিয়ের ডেটটা কবে ফিক্সড করলে বলো তো? তখনই মৌলি বলে, শোনো, আগে যেই সমস্যাটা তুমি বাঁধিয়েছো না, সেই সমস্যার আগে সমাধান করো, না হলে কিন্তু এই বিয়ে সবকিছু স্বপ্নই থেকে যাবে। বুঝতে পেরেছো? বাণী সবকিছু জেনে গেছে, তাই বাণীকে পথ থেকে সরাতেই হবে। বাণী যেন আর কোনো কিছু করার সাহস না পায়, সেই ব্যবস্থা তোমাকে করতে হবে। বুঝতে পেরেছো? এবার যেন সব সত্যিটা কারো সামনে না আসে। এই বলেই মৌলি ফোনটা রেখে দেয়। তখনই বান্টি আসার এসে বলে, ম্যাডাম দেখুন তো কিভাবে কাজটা করেছি, একদম জলের মতো, আর কোনো রকম কোনো সমস্যা রাখিনি। আমি ওই প্রশান্তকে একদম খুঁজে বের করে তারপরে নিয়ে এসেছি, ঠিক করেছি না? তখন মৌলি বলে, হ্যাঁ তুমি একদম ভালো কাজ করেছো। ওই বাণীর মুখটা না দেখার মতো ছিল। বাণী এত অপমানিত হয়েছে যে এখানে আসা সাহসী করবে না। তখন বান্টি বলে, তাহলে ম্যাডাম আমার টাকাটা? ওই প্রশান্ত না খুব টাকা চায়। তখন মৌলি বলে, গ্র্যান্ড মমি যেন কিছুতেই সবটা জানতে না পারে। তখনই নয়নতারা সেখানে চলে আসার এসে বলে, কি জানতে পারবে না গ্র্যান্ড মমি দিদি ভাই? তখনই মৌলি বলে, কিছু না গ্র্যান্ড মমি। তখনই নয়নতারা বান্টিকে বলে, বান্টি বাবা মা ছাড়া ছিলি, বাবা মা নেই, সেই ছোট্ট থেকে এনে মানুষ করেছি, আর এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস, তাই তো? তখন বান্টি বলে, না না, কি বলছেন আপনি, তো আমার সবকিছু। আসলে মৌলি দিদিমণি এত সহজ সরল না, কি বলবো, সেই জন্য সান্ত্বনা দিচ্ছিলাম। তখন মৌলি বলে, হ্যাঁ বান্টি খুব ভালো। তখন নয়নতারা মনে মনে বলে, দিদি ভাই তোমরা কিছু একটা তো করছো, আমি বুঝতে পারছি। বান্টিকেও তুমি তোমার দলে টেনে নিয়েছো। ওই যে প্রশান্ত নাকি, ওর সঙ্গে তো আমাকে দেখা করতেই হবে, সব সত্যিটা তো আমাকে জানতেই হবে। তুমি কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না? ওইদিকে দেখা যাবে ঈশানী দাঁড়িয়ে আছে। তখনই পিনাকি বলে, আচ্ছা ঈশানী, বাণী কেন এরকম করছে আমি না বুঝতে পারছি না। আমি বুঝতেই পারছি না বারবার করে মৌলির বিয়েটা কেন বাণী ভাঙতে চাইছে। তখন ঈশানী বলে, এই বাণীকে না সত্যি আমিও চিনি না। ঠিক তখনই নকুল সেখানে এসে হাজির হয়। তারপরে নকুল পিনাক্ষীকে বলে, দেখ পিনাক্ষী, আমি তো তোর দাদা তাই না, তুই আমার ভাই। তখন ঈশানী অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন পিনাক্ষী বলে, দাদা তোমার মনে পড়েছে সব? তুমি মনে করতে পারছো? তখন ঈশানী বলে, হ্যাঁ দাদা সব মনে পড়ে গেছে, দেখো না। তখন নকুল বলে, দেখ আজকে তোদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি এখানে, যে কথাটা এখন বলা দরকার। হ্যাঁ, তোরা একটু অবাক হবি শুনলে, হয়তোবা তোদের কাছে পুরো ব্যাপারটাই মজা মনে হতে পারে, বা অন্য কিছু তোরা ভাবতে পারিস, কিন্তু আজকে তোদের জানতে হবে আসল ব্যাপারটা। আসলে এই বাড়ির উত্তরাধিকারী উত্তরাধিকারী হলো ঠিক তখনই আর্য আর অন্তরা সেখানে চলে আসার এসেই বলে, বাবা তুমি এখানে কি করছো? তখন অন্তরা বলে, আসলে মাসিমণি, বাবাকে না আমরা খুঁজছিলাম, হঠাৎ করে এখানে চলে এসেছে, আপনারা কিছু মনে করবেন না। তখন ঈশানী বলে, না না অন্তরা, দাদা তো সব মনে পড়ে গেছে। ঠিক তখনই নকুলের আবার মাথায় কেমন যন্ত্রণা করতে থাকে, নকুল সবকিছু ভুলে যায়। তখনই পিনাক্ষী বলে, দাদা বলো, তুমি যেন কি বলছিলে? উত্তরাধিকারী কি বলছিলে বলো? তুমি কি মৌলির ব্যাপারে কিছু বলতে চাইছিলে? মৌলি তো এবারের উত্তরাধিকারী, বলো। তখনই ঈশানী বলে, দাদা আপনি মনে করতে পারছেন না, বলুন না আপনি কি যেন বলতে চাইছিলেন। তখনই নকুল একটা ছড়া বলতে থাকে আর বলে, আমি তো এই ছড়াটাই বলতে চাইছিলাম।
তারপরে আর্য আর অন্তরা নকুলকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন ঈশানী বলে, দাদা কি বলতে চাইছিল বলো তো? তখন পিনাকি বলে, সেটাই তো বুঝতে পারছি না কি বলতে চাইছিল। ওইদিকে অনিরুদ্ধ বাজার করে নিয়ে আসে। তখন তানিয়া অনিরুদ্ধকে বলে, বাবা মার কি হয়েছে গো? মা না নিজের গালে নিজেই চড় মারছে আর বলছে আমি একদম ভালো নয়, আমাকে মারাই উচিত। মার কি হয়েছে? মা কি খুব কষ্ট পেয়েছে? তখন অনিরুদ্ধ বলে, তুমি চিন্তা করো না প্রিন্সেস, আমি দেখছি তোমার মায়ের সব কষ্ট আমি ভুলিয়ে দেবো। ওইদিকে বাণী নিজের বাবার আর নিজের ছবি নিয়ে কাঁদতে থাকে, কান্নায় ভেঙে পড়ে। তখন অনিরুদ্ধ সেখানে আসে। এসেই বাণীর কষ্ট কমানোর চেষ্টা করতে থাকে আর বলে, বাণী এইভাবে কাঁদছো কেন? তুমি কেঁদো না প্লিজ। আমি তোমাকে বিশ্বাস করি বললাম তো। আর কেউ তোমাকে যতই অবিশ্বাস করুক না কেন, আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি যা বলছো একদম ঠিক কথা বলছো। তখন বাণীকে জড়িয়ে ধরতে গিয়েও অনিরুদ্ধ বাণীকে জড়িয়ে ধরে না। তারপরে বাণীকে বসায় আর বলে, বাণী মাথা ঠান্ডা করে ভাবো, কি হয়েছে বলো? তখন বাণী বলে, আমি না বুঝতে পারছি না ওই প্রশান্ত ছেলেটা কে? ওই বা কি বলে মেয়েটাকে ভয় দেখাচ্ছিল বলুন তো, যে মেয়েটা সঙ্গে সঙ্গে কথাগুলো পাল্টে ফেললো। তখন অনিরুদ্ধ বলে, আমিও না এটাই ভাবছিলাম, যে কিছু বলে তো ভয় দেখাচ্ছিল। আসলে আরো সে বলছিল না যে থানায় যাওয়ার কথা বলাতে ওর বাবা মাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, তার মানে এরকমই কিছু একটা ঘটেছে। তখন বাণী বলে, ঠিক বলেছেন, তাহলে তো এই ভিকি ছেলেটা খুব ডেঞ্জারাস। ওর হাত থেকে পুরো রয় পরিবারকে বাঁচাতে হবে। আর মলি দিদিমণি, তারও তো খুব বিপদ, তাকেও তো বাঁচাতে হবে, তার জীবনটাও তো শেষ হয়ে যাবে। তখন অনিরুদ্ধ বলে, তুমি কি বাণী, যে মলি তোমার এত ক্ষতি করার চেষ্টা করলো, তোমার পিছনে এখনো পড়ে আছে, তোমাকে এত অপমান করছে, সে মলির কথা ভাবছো? তখন বাণী বলে, আমি জানি না মিস্টার চ্যাটার্জি, আমার না ওই বাড়ির সঙ্গে একটা বিনি সুতোর টান আছে, যে টানটা আমি ইচ্ছে করলে সরিয়ে ফেলতে পারি না। ওই বাড়ির কারো কিছু হবে জানতে পারলে আমার না খুব কষ্ট হয় মিস্টার চ্যাটার্জি। সেই জন্য আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কি হয়েছে। তখন অনিরুদ্ধ বলে, দেখো বাণী, আমাদেরকে খুব সাবধানে কাজ করতে হবে, না হলে আমরা কিছু করার আগেই তো সব জেনে যাচ্ছে। তখনই অনিরুদ্ধ বলে, ঠিক বলেছো। তারপর অনিরুদ্ধের কাছে ফোন আসলে অনিরুদ্ধ বেরিয়ে চলে যায়। ওইদিকে তখনই বাড়িতে ভিকি আসে। আর ভিকিকে দেখেই বাণী অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে সাথী আর বিদ্যুতের মা সেখানে আসে। তখন বিদ্যুতের মা বলে, বাণী এটা কে রে? কে এটা? তখন সাথী বলে, হ্যাঁ বাণী, এটা কে? তোমার কি বন্ধু? তখন বাণী বলে, না মাসিমা, এটা মৌলি দিদিমণির বন্ধু। ওনার সঙ্গে এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল। এই লোকটাই এই সব কিছুর মূলে, একটা ক্রিমিনাল। তখনই ভিকি ভিতরে এসে বসে। আর বসেই ওদের দুজন গার্ডকে ডাকে। তখন গার্ডরা এসে বাড়ির সব কিছু ছুঁড়ে ফেলতে থাকে, সব কিছু তছনছ করে ফেলে। তখন তো বিদ্যুতের মা সাথী চিৎকার করতে থাকে, কিন্তু বাণী কিচ্ছু বলে না, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। তারপরে ভিকি ওর লোকদেরকে বলে, চলো। তারপরে ভিকি বাণীকে বলে, এটা না শুধুমাত্র ট্রেলার ছিল ম্যাডাম, পরে বাড়াবাড়ি করতে গেলে না এর থেকে অনেক খারাপ কিছু হবে। আপনার মেয়ে, ওই যে কি যেন নাম, তানিয়া, ও কোন স্কুলে পড়ে, কোথায় কখন যায়, আমি কিন্তু সব জানি। আপনি বাড়াবাড়ি করলে আপনার মেয়ের ক্ষতি করে দেব আমি। তাই আপনাকে বলছি, আমার ব্যাপারে না অত ঘাটাঘাটি করবেন না, একদম বাড়াবাড়ি করবেন না। তখন বাণী ভিকির কথায় অবাক হয়ে ভিকির কথা দিকে তাকিয়ে থাকে। তারপর ভিকি বলে, লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপরে কিন্তু আর কিছু বলার সুযোগও পাবেন না আপনারা। এই বলে ওরা চলে গেলেই বাণী সবকিছু তুলতে থাকে। তখন বিদ্যুতের মা বলে, বাণী শুনলি তো ছেলেটা কি বলে গেল? ছেলেটা না খুব খারাপ, ও বলে গেল তো আমার দিদি ভাইয়ের কোনো ক্ষতি করে দেবে। এবার কি হবে বাণী? আমার মনে হচ্ছে তোর না এসব ব্যাপার থেকে সরে যাওয়া উচিত। ওই রয় চৌধুরী বাড়ির ব্যাপারে তুই কিছু বলিস না মা, যা হওয়ার হোক। তখন সাথী বলে, হ্যাঁ বাণী, দরকার নেই তোমার আর কিছু বলার, ওদের যা ইচ্ছে তাই হোক, ওদেরটা না ওরা বুঝে নেবে। এই ভিকি ছেলেটা মোটেও সুবিধার নয়, ও একটা খারাপ ছেলে। তখনই এই কথাতেই বাণী বলে, আসলে মামুনি আর মাসিমা, আপনারা খুব ভয় পেয়েছেন আমি জানি, কিন্তু আমি কিন্তু ভয় পাইনি। কিন্তু আমার মনে হচ্ছে এই ভিকি কিন্তু খুব ভয় পেয়েছে। তখন এই কথা শুনে সাথী অবাক হয় আর বলে, কি? তখন বাণী বলে, হ্যাঁ, না হলে ও আমাকে এখানে শাসাতে আসতো না। আর ওর সঙ্গে না অন্য আরেকজনও ভয় পেয়েছে মনে হচ্ছে, ও একা নয়, ওর সঙ্গে আরেকজনও মিলিত আছে। তখন সাথী বলে, কে? তখন বাণী বলে, মৌলি দিদিমণি। না হলে ভেবে দেখুন তো, তানিয়া, আমার মেয়ের নাম তানিয়া, সেটা ও জানলো কি করে? আর আমাদের বাড়ির ঠিকানাই বা পেলো কি করে? আর তানিয়া কোন স্কুলে পড়ে সেটাই বা জানলো কি করে? এই সব কিছুর পিছনে না মৌলি দিদিমণি আছে। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না, এরকম একটা খারাপ ছেলেকে মৌলি দিদিমণি কেনই বা বিয়ে করতে চাইছে? কি উদ্দেশ্য তাতে? তখন সাথী বলে, ঠিক বলেছো বাণী, আমিও না এই কথাটাই ভেবেছি, যে মৌলি দুদিন আগে অনিরুদ্ধর জন্য এত পাগল ছিল, অনিরুদ্ধকে বিয়ে করার জন্য মরিয়া হয়েছিল, তোমাকে ডিভোর্স পেপার পর্যন্ত দিয়েছিল। সে হঠাৎ করে এই ছেলেটাকে বিয়ে করতে চাইছে কেন?
তখন বাণী মনে মনে বলে, তাহলে কি এর পিছনে অন্য কোনো বড় কারণ আছে? তারপরে বাণী বলে, আমি না সেটাই ভাবছি। ঠিক তখনই অন্তরা বাণীকে ফোন করে আর বলে, বৌদি তুমি কি করছো? আসলে এ বাড়িতে না আমি একা। ওই মৌলি দিদিমণি আর ঠাম্মি আছে, তাদের সঙ্গে তো আর আমি কথা বলি না। মা, তারপরে সবাই মিলে বাবাকে না হসপিটালে নিয়ে গেছে। আর ওই পিনাকি পিসি আর ওরাও গেছে সঙ্গে। তখন বাণী অন্তরার সঙ্গে মিলে একটা প্ল্যান করে নেয় মৌলিদের জব্দ করার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।